This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। এ রাজ্যে শুটআউটের ঘটনা মানে গুলি চালানোর ঘটনা আকছার ঘটছে আবারও মালদায়। এবার একজনের মৃত্যুর খবর আমরা এখনো পর্যন্ত পেয়েছি, জখম হয়েছেন একজন। যে কারণে এই ঘটনা অবাক হবেন, সিঙ্গারা ও মদ কেনা নিয়ে বচসার জেরে গুলি চালানোর অভিযোগ। আবারও কাঠগড়ায় শাসক দল। ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা গিয়েছে বলে আমরা খবর পেয়েছি। আর কি আপডেট রয়েছে আমি জানবো আমার সহকর্মী শুভতোষের কাছ থেকে। শুভতোষ, এখনো পর্যন্ত এই ঘটনা সংক্রান্ত আর কি আপডেট, কাকে পাকড়াও করা হলো, আর কি জানা যাচ্ছে? দেখো, এখনো পর্যন্ত নিমাই ঘোষ ছাড়া আর কাউকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেনি পুলিশ। আচ্ছা, পুলিশ তবে তল্লাশি চালাচ্ছে এবং এলাকায় বেশ কিছু জায়গা, বিশেষ করে বিননগর এলাকা, সেখানে কিন্তু বৈষ্ণবনগরের সেখানে কিন্তু বহু বাড়ি কিন্তু পুরুষ শূন্য। তো ঘরে ঘরে গিয়ে পুলিশ তল্লাশি চালাচ্ছে। আতঙ্কিত এলাকার মানুষ এবং থমথমে পরিস্থিতি হয়ে রয়েছে। শুধু তাই নয়, শুধু বৈষ্ণবনগর কেন, আতঙ্কিত এখন যা পরিস্থিতি, গত 26 দিনে 5 বার গুলি চলছে, তো খুব স্বাভাবিকভাবে গোটা মালদা জেলার সকলেই আতঙ্কিত। এখন এই মুহূর্তে ওই একজন ছাড়া পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। তবে একটা যেটা তথ্য উঠে আসছে, যেটা খুবই চিন্তার বিষয়, সেটা তোমাকে বলি শুভজিৎ, যে পুলিশ কিন্তু রক্তাক্ত অবস্থায় তালা ভেঙে ঘরে ঢুকে এই দুজনকে উদ্ধার করে। কারণ যারা গুলি চালিয়েছিল, সে নিমাই, বাপি সহ আর যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা এই সিঙ্গারা নামা নিয়ে এবং মদের বোতল নামা নিয়ে যে গোলমাল, এবং তাতে গুলি চালায় দুজনকে, প্রদীপ কর্মকার এবং নিরঞ্জন দাসকে গুলি চালায়। তোমার কাছে আসছি, তোমার কাছ থেকে বেশ কিছু বিষয় আমার জানার আছে। আমি তার আগে যার গায়ে গুলি লেগেছে তিনি কি বলছেন এবং প্রত্যক্ষদর্শীরা কি বলছে একবার দর্শকদের শুনিয়ে নিই। নিমাই ঘোষ গুলি করেছে। হ্যাঁ, নিমাই ঘোষ গুলি করেছে কেন? বলছে তোরা কাজ হচ্ছে, লাইট দিচ্ছে। কিসের কাজ হচ্ছিল? ওই লাইট টাংছিল, সোলার লাইট। গুলি মরেছে নিমাই ঘোষ। আর ধর যে ওখানকারই সব ঘোষ আছে, সুকিল ঘোষ আছে, আরো আছে সব 3-4টা ঘোষ। ওরা তৃণমূল করে। হ্যাঁ, তৃণমূল পার্টি করে। চাচে বলছে কি সিঙ্গারা দে 4টা আর মদ দে। মদ তো নেই এখন, তো কোথায় থেকে দেবো? যেটি ছিল শেষ হয়ে গেছে, আর নেই। তারপরে তো ওই তর্কাতর্কি করতে করতে ওই প্রদীপ কর্মকার বলছে ওই কোথায় ভেবে দিবে তোকে, ওই হয়তো অখ মেরে দিয়েছে, বেলা অখ মেরেছে। ওইটাই শুনে আমি আসলাম। কি করেছে? গুলি করেছে? হ্যাঁ, গুলি করে দিয়েছে। গ্রামে অত্যাচার করে। হ্যাঁ, ওদের গোষ্ঠী মতো নিয়ে অত্যাচার, খুব অশান্তিতে বাস করে। উনি কাছে যা নিয়ে আসলাম আমরা গাড়িতে, উনি বলছে যে আমাকে গুলি করে দিয়েছে। তো আমরা রাস্তায় পড়েছিল, তো আমরা উঠে নিয়ে আসলাম। দুজন মিলে রাস্তায় পড়েছিল না, উনি একাই পড়েছিল। আরেকজনও তো ছিল। ওই আরেকজন পড়েছিল, ওকে জানি না আমরা, কিন্তু একে পড়েছিল, ওই রাস্তায় পড়েছিল। তো আমরা উঠিয়ে নিয়ে আসলাম। কে উঠিয়ে নিয়ে আসলাম? গুলি করেছিল তারা পালিয়ে গেছে। তারা পালিয়ে গেছে। তারা কি ওই এলাকারই? হ্যাঁ, ওই এলাকারই। মুখে যা শুনলাম 6 জন বললে মদ নিয়ে ঝগড়া হয়েছিল, বা সেটাই বলতে পারছি, আর কিছু বলতে পারিনি। আমাদের কিছু বলেনি। কজন? খুব স্বাভাবিকভাবে এই ধরনের ঘটনা রাজনৈতিক ইস্যু হয়, আপনারা এর আগেও দেখেছেন। এই ঘটনা কিভাবে দেখছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা, একবার শোনাবো আপনাদের। এখানে যে শাসক আছে, এরা সমাজ বিরোধীদেরকে নিজেদের কাজে ব্যবহার করে, নিজেদের ভোটে জিতার অস্ত্র হিসাবে সমাজ বিরোধীদের ব্যবহার করে। এবং এদের যা আচরণ বা বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে স্বয়ং মুখ্যমন্ত্রীর যা বক্তব্য থাকে, তাতে সমাজ বিরোধীরা বারবার উৎসাহিত হয়। আজকে সমাজ বিরোধীদের মনে একটা আত্মবিশ্বাস জন্মে গেছে যে পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, পশ্চিমবঙ্গে যারা শাসন করছে তারা সমাজ বিরোধীদের লোক, আর সমাজ বিরোধীদের শাসন চলছে। বার পুলিশ অত্যন্ত দ্রুততার সঙ্গে অ্যাক্টিভ অ্যাকশান নিয়েছে। আপনারা দেখেছেন যে কোনো ঘটনা যখনই ঘটেছে সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাকশান নিয়ে সে কালিয়াচকের আর্মস রিকভারি হোক, তৃণমূলের প্রশ্ন নেই। আজকের বৈষ্ণবনগরের যে ঘটনার কথা আপনারা বলছেন, দে আর একদম ফুললি বিজেপি সাপোর্টার্স। কিন্তু বর্ডার দিয়ে যে ঢুকছে সেটা দেখার দায়িত্ব হচ্ছে বিএসএফের। রাজ্যগুলোতে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে
আর্মসের কারখানার যারা মজুদদার তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয়। সেখানকার যারা অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত তারা এই বাংলাকে অশান্ত করবার জন্য, এই বাংলাকে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে হেয় প্রতিপন্ন করবার জন্য এখানে একটা সামাজিক অস্থিরতার চেষ্টা করছে। রাজনৈতিক ব্যক্তিরা তারা বলছেন একে অপরকে দুষছেন, তারা এক্ষেত্রে রাজনৈতিক রং দিচ্ছেন, দেখতে পাচ্ছেন। শুধু তাই নয়, এক্ষেত্রে বিশেষ করে মালদার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, স্বয়ং মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো তিনি বলেছিলেন এই বিষয়টা কড়া হাতে দমন করার, তারপরেও সেটা হচ্ছে না কেন? তাহলে এক্ষেত্রে তোয়াক্কা কেউ কাউকে করছেন না? আমি ঠিক এই প্রশ্নের শুভতোষের কাছে, শুভতোষ মুখ্যমন্ত্রী স্বয়ং বলছেন তবুও ব্যবস্থা নেই, এত অস্ত্র আসছে কোথা থেকে তারও উত্তর নেই। দেখো, যারা যে টিমটা, যে গ্যাংটা এখানে কিন্তু আজকে নতুন নয়, এই যে নিমাই বাপি যাদের নাম উঠে আসছে, তারা এই এলাকায় কিন্তু ত্রাস যখন তখন, এই যে এই নিরঞ্জন দাস নিতান্তই গরিব মানুষ, তিনি সিঙ্গারা বিক্রি করেন, ঘুগনি টুগনি বিক্রি করেন, এর পাশাপাশি যেটা ওর দোষ সেটা হচ্ছে গোপনে তিনি মদও বিক্রি করেন মাঝে সাঝে, এবং সেই সিঙ্গারা তারা নিতে গেছিল টাকা পয়সা না দিয়ে জোরজার করার কথা। তা এখন এই ক্ষেত্রে এই নিমাই বা বাপিদের ক্ষেত্রে বারবার এই অভিযোগ উঠেছে, যখন তখন যে কোনো কারোর কাছে হামলা করা, তোলাবাজি করা, মারধর করা, একজনকে কিছুদিন আগে কুপিয়ে দিয়েছিল বলে এই অভিযোগ। কিন্তু এগুলো সব ছাপিয়ে শুভতোষ মারধর, গোলাগুলি, কিছুটা তাদের বাক বিতণ্ডাও নয়, এখন সামান্যতম মানে সিঙ্গারা নিয়ে কোনো ইস্যু হলেও কেউ বা কারা গুলি চালিয়ে দিচ্ছে। ফলে এটা তো সিঙ্গারার মতন খুব ছোট একটা খাদ্য আইটেম নয়, তো সেক্ষেত্রে পুলিশ এদেরকে চেনে এতদিন ধরে দাপাদাপি, এদেরকে আটকানো যায় না? বিস্ময়কর নয় এটা? একদমই তাই, বিস্ময়কর তো বটেই, শুধু দুঃসাহসটা কোন জায়গায়, যে কথাটা এর আগে তোমাকে বলছিলাম, যে তারা যখন তাদের সঙ্গে যখন বিবাদ বাঁধে তাদেরকে তখন গুলি করার জন্য যে শব্দ হয়েছে, সেই শব্দে তো আশেপাশের মানুষ ছুটে আসেনি ভয়ে, এবং এই রক্তাক্ত অবস্থায় দুজনকে তারা ঘরে বন্ধ করে দিয়েছে, তা বাইরে থেকে তালা মেরে গেছে। মানে হয়তো সময় মতো যদি তাদেরকে হাসপাতাল আনা যেত তাহলে প্রদীপ কর্মকার হয়তো বেঁচে যেত, কিন্তু সেই দুঃসাহস কেউ দেখায়নি। পুলিশ গেছে, বাড়িতে তালা ভেঙেছে, তালা ভেঙে তারপরে তাদের রক্তাক্ত অবস্থায় দুজনকে উদ্ধার করেছে, তারপরে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। এই মুহূর্তে নিরঞ্জন দাসের অবস্থার আরও অবনতি হয়েছে, তাকে কলকাতায় রেফার করা হয়েছে, অন্যদিকে প্রদীপ কর্মকার তো আগেই মারা গেছে স্পট ডে। তো তাহলে দুঃসাহস কতখানি এই নিমাইদের, যে তারা গুলি করছে, প্রকাশ্যে গুলি করছে, গুলি করে। একদমই তাই শুভতোষ, তুমি দুঃসাহস শব্দটা বললে, আমি এক্ষেত্রে বলবো দুঃসাহসের পাশাপাশি হয়তো প্রশ্রয় রয়েছে, না হলে দিনের পর দিন স্বয়ং তৃণমূল সুপ্রিমোর ধমকের পরেও তারা তোয়াক্কা করছে না, এ তো অদৃশ্য অজ্ঞাত কারণ হতে পারে না? আমরা সে প্রশ্নের উত্তর খুঁজবো। আপাতত আমার সহকর্মী শুভতোষের সঙ্গে কথা বলছিলাম। অন্যদিকে নদিয়ার দিকে আমরা চোখ রাখছি, সেখানে জমি বিবাদে নাকাশিপাড়ায় সেখানেও বোমাবাজি হয়েছে, গুলি চলেছে, একজনের মৃত্যু হয়েছে, 4 জন গুরুতর আহত, আহতদের ভর্তি করা হয়েছে শক্তিনগর হাসপাতালে। নদিয়ার নাকাশিপাড়া জমি বিবাদকে কেন্দ্র করে বচসা, গোলাগুলি, বোমাবাজি, একজনের মৃত্যু হয়েছে, 4 জন আহত। রাজ্যের বিভিন্ন জায়গায় আপনাদের ছবি দেখাচ্ছি, শুধু মালদাও যদি বলি, বিগত 26 দিনে 5 বার সেখানে গুলি চালানোর ঘটনা ঘটে। এবার নদিয়ার ঘটনার কিছু পরবর্তীকালীন ছবি আপনাদের আমরা দেখাচ্ছি। সেখানে জমি নিয়ে আমাদের জানা নেই কি বিবাদ, জমি নিয়ে বিবাদের জেরে গুলি বা চালাতে হয় কেন সেটাও জানা নেই। সিঙ্গারা নেওয়াকে কেন্দ্র করে, সিঙ্গারা কেনাকে কেন্দ্র করে এ রাজ্যে যখন গুলি চলে, সেক্ষেত্রে জমি বিবাদ নিয়েও গুলি চলছে। ইস্যু কি আমাদের জানা নেই, কিন্তু গুলি বোমা এ রাজ্যে খোলামকুচি হয়ে গিয়েছে। খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ডে এই আসামি তিনি বন্দুক হাতে ঘুরে বেড়াচ্ছেন। ফলে এটা বিস্ময়কর বললেও হয়তো অনেকটাই কম বলা হয়। আমার সহকর্মী মহাদেবের কাছে আরো বেশ কিছু তথ্য রয়েছে, আমি জানবো। মহাদেব, দেখো, আজকে যে ঘটনাটা ঘটেছে নাকাশিপাড়া এলাকায়, তখনই কিন্তু দেখা যায় যে ছবিটি ভাইরাল হয়েছে সেই ছবিটি কিন্তু শুধুমাত্র TV9 বাংলার পর্দায় দেখা যাচ্ছে। সেটি এই যে অভিযুক্ত প্রায় 12 বছর আগে তিনি জেল খেটে, 12 বছরের জেল খেটে তিনি বেরিয়েছেন, এবং তারপরে এই জমি বিবাদের সময় তাকে বন্দুক হাতে ঘুরতে দেখা যায়, এবং এই বন্দুক হাতে ঘুরতে যাওয়ার সময় এলাকার মানুষের যেটা প্রতিক্রিয়া, তার হাত থেকে গুলি বেরিয়েছে এবং সেই গুলিতে জখম হয়েছেন এবং একজন মৃত্যু হয়েছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য, কারণ
প্রকাশ্যে এক ব্যক্তি যিনি জেল খেটেছেন দীর্ঘদিন, তিনি কিভাবে একটা বন্দুক নিয়ে হাতে করে ঘুরছেন, যার আইন শৃঙ্খলা নিয়ে একটা বড়সড় প্রশ্নের মুখে। সে প্রশ্নের উত্তর পাওয়া গিয়েছে? এই প্রশ্ন তো আমরা বারবার একটার পর একটা ঘটনায় তুলে যাচ্ছি, এই প্রশ্নের উত্তর কি পাওয়া গিয়েছে? দেখো, এর কোনো উত্তর এখনো পাওয়া যায়নি, তবে অভিযুক্তকে সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ, এমনটাই জানা যাচ্ছে। কিন্তু এই ঘটনার পর অভিযুক্ত পলাতক, কিন্তু কিভাবে সে এত বড় একটা বন্দুক নিয়ে প্রকাশ্যে ঘুরলো পুলিশ। মহাদেব, একটা ভিডিও ভাইরাল হয়ে গেল, সবাই দেখলো, টিভি 9 বাংলা দর্শকরা দেখছে। ভাইরাল ভিডিও মানে কতজন দেখছে সবার আইডিয়া আছে। পুলিশ কেন দেখলো না? পুলিশ কি করছিল তখন? অন্য কাজে ব্যস্ত ছিল। একদম এই প্রশ্নটাই কিন্তু সাধারণ মানুষও করছেন যে পুলিশের যখন সাধারণ মানুষ দেখতে পাচ্ছেন, সবাই পাচ্ছে, সংবাদ মাধ্যম পাচ্ছে, তখন পুলিশ কেন এখনো পর্যন্ত? আমি তাহলে এই প্রশ্নটা তোমার কাছ থেকে উত্তর পেলাম। আমি জানি তোমার কাছে এই প্রশ্নের এখন সঠিক উত্তর হয়তো সম্ভব নয়, কখনোই সম্ভব হয় না, কিন্তু যার কাছে উত্তর পেলেও পেতে পারে। আমি এমন একজনের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে যোগাযোগ করেছি, প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। অরিন্দমবাবু, একটা ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে আসামি গুলি হাতে তার রোয়াব দেখাচ্ছে। ভাইরাল ভিডিও সবাই দেখছে, পুলিশ কেন দেখছে না বলুন তো? দেখতে পাচ্ছে না? এটা সোজা কথা তো। আপনি যে রাজ্যে একজন ইন্সপেক্টর অফ পুলিশ মানে কি হচ্ছে কি গেজেটেড র্যাঙ্ক, ডেজিগনেটেড গেজেটেড র্যাঙ্ক একজন ইন্সপেক্টরের কলার ধরে, সেই রাজ্যে আপনি কি আশা করছেন? আপনি আমাকে বলুন না। সেই আইসি কি ওখানে কি ঘুষ খেতে গেছিল? আজকে যেভাবে নেই, এটা তো মারাত্মক প্রবণতা, এবং এই প্রবণতাটা একমাত্র সম্ভব হয়েছে যে আজকে পুলিশের ইনঅ্যাকশন। আপনি আমাকে বলুন যে একজন ডিজি অ্যান্ড আইজিপি যেখানে অ্যানাউন্স করছে যে পুলিশকে অ্যাসল্ট করলে তার এই হবে, তার সত্ত্বেও তার পর একের পর দিনের পর দিন আপনি দেখুন, একের পর এক মালদা থেকে শুরু করুন, আপনি ভাঙড় থেকে শুরু করে সব পুলিশকে অ্যাসল্ট করছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ইনঅ্যাকশন, পুলিশকে দুষ্কৃতকারীরা ভয়ই পায় না। তার থেকে হচ্ছে ভয় পায় হচ্ছে রাজনৈতিক নেতাদের, তার থেকে ভয় পায় হচ্ছে কি যে আজ ওখানকার যেখানে এমএলএ আছেন তাদেরকে ভয় পায়। রাজনৈতিক নেতাদের এমএলএদের ভয় পেলেও কি এই কাজ করা যায়? কারণ তারা কি এই কাজে প্রশ্রয় দেয় নাকি? বলছি যে থানা ফানা তুলে দিন, দরকার নেই। কারণ যে পুলিশ অফিসার সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পারে না, তারা আজকে কি করে সাধারণ মানুষকে আজকে আপনি একের পরে ঘটনাগুলো বলুন না। তাই তো যে আজকে আপনি যে কথাটা বলছেন, এটা তো আমিও স্বীকার করছি, সাধারণ মানুষ বলছে যে যারা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত তারাই যদি মার খায়, তাহলে এদের কি পুলিশ অ্যারেস্ট করতে পারেন? আপনি বলতে চাচ্ছেন? তাহলে আমরা কি সব মেনে অসহায় হয়ে বসে থাকবো? সাধারণ মানুষ যারা আছেন তারা কি করবেন তাহলে? তাদের নিরাপত্তা কোথায়? এই কথাটার উত্তর একটাই হচ্ছে যে গণতান্ত্রিক পথ অবলম্বন করে গ্রামে গ্রামে সুদৃঢ় গণপ্রতিরোধ গড়ে তোলার কিন্তু আমি আহ্বান জানাচ্ছি, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। অনেক ধন্যবাদ অরিন্দম বাবু। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাম্প্রতিকতম নিদর্শন কি হতে পারে তা আমরা দেখেছি। আশা করব এই ধরনের ঘটনাও মানুষ এগিয়ে আসবেন, তারা কিছু বলবেন। না হলে এই ধরনের ঘটনার প্রশ্নের যে প্রশ্ন উঠছে আইন শৃঙ্খলা নিয়ে রাজ্যের, এখনো পর্যন্ত সেই উত্তর পাওয়া যায়নি। আরও একবার সেই ছবি দেখুন আপনারা। জেল খাটা আসামি, সে হাতে বন্দুক নিয়ে অকুত ভয় হয়ে সে বন্দুকের প্রদর্শন করছেন। আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজলবাবু, আপনাকে আমি একই প্রশ্ন রাখবো যে ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে, সবাই দেখছে, পুলিশ দেখছে না, কোন কাজে পুলিশ নিয়োজিত আমরা জানি না, আপনার কাছে কোনো খবর আছে? আমার কাছে কোনো খবর থাকবে? মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর কাছেই কোনো খবর নেই। আপনি যেটা বললেন, পশ্চিমবঙ্গটাকে পশ্চিম বাংলাদেশে পরিণত করে দিয়েছে। হ্যাঁ, মানুষ কম, অস্ত্র বেশি হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে। হ্যাঁ, গুলি এখানে অত্যন্ত স্বাভাবিক ঘটনা। আগের দিনে গুলি চালনাকে কেন্দ্র করে যা রিয়াকশন দিয়েছিলাম, আজকেই সেই রিয়াকশনটা আবার চালান। রোজ রোজ আর একই কথার কি উত্তর দেব? কারণ এই সরকারের কোনো কিছুতেই ঘুম ভাঙবে না। ঘুম ভাঙার দরকার এখন বাঙালিদের। যদি আগামী দিন বাংলায় সুষ্ঠুভাবে বেঁচে থাকতে হয়, ভারতবর্ষের ভেতরে যদি পশ্চিমবঙ্গটাকে রাখতে হয়, তাহলে মমতা ব্যানার্জিকে পশ্চিমবঙ্গে রাখা যাবে না। এই সহজ সরল সত্যটা আমাদের বিশ্বাস করে নিতে হবে, মেনে নিতে হবে। তাহলে বিকল্প হিসেবে কাকে রাখতে হবে? হ্যাঁ বলুন আবার। বিকল্প হিসেবে আপনি কি বলছেন তাহলে? বিকল্প একটাই আছে, ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি একমাত্র বিকল্প। গেরুয়া বসন ধরে থাকতে পারে, উত্তরপ্রদেশে সারা পৃথিবীর সবচেয়ে বড় ভিড় হতে পারে, কিন্তু একজন মুসলমানও বলতে পারবে যে সেখানে সে নামাজ পড়তে পারে না? আমাদের এখানে সরস্বতী পুজো হয় না, আমাদের এখানে দুর্গাপূজায় বাধা দেওয়া হয়। সেই বিষয়ে আমরা পরে কথা বলবো, কিন্তু আপাতত আজকে এই বিষয়ে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনিও উল্লেখ করলেন। কিছুক্ষণ আগে আমরা অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা তার সঙ্গে কথা বলছিলাম, তিনিও বললেন সাধারণ মানুষ যদি গর্জে না ওঠে তাহলে হয়তো এখনো এই ধরনের ঘটনা প্রতিরোধ করা সম্ভব না। সেটা অনেক অভিজ্ঞ ব্যক্তিত্বরাও মনে করছেন। ধন্যবাদ সজলবাবু আমাদের প্রতিক্রিয়া দেওয়ার জন্য। ছোট হ্যান্ড ট্রাক্টর নিয়ে চষতে এসে ওরা বারণ করতে এসেছিল। আচ্ছা, আসার সঙ্গে সঙ্গে ওরা গুলি করেছে, বোম মেরেছে।
আবার মাথায় কোপও মেরেছে। হ্যাঁ, এখন টিএমসি পার্টি করে তো, তবে তো টিএমসি এখন মারা যত সম্ভব যেতে পারে। একটা কি নাম? আলাম। অন্যদিকে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানাই। সিবিআই তদন্তে অসন্তোষ প্রকাশ করে এবার সুপ্রিম কোর্টে তিলোত্তমার পরিবার। আবেদন প্রত্যাহার নির্দেশ প্রধান বিচারপতির পর্যবেক্ষণ। নতুন আবেদনের একাধিক বিষয় বিতর্ক সাপেক্ষ। আর কি জানা যাচ্ছে এই বিষয়ে, আর কি তথ্য রয়েছে এখনো পর্যন্ত এই বিষয়ে আমার সহকর্মী জ্যোতির্ময়ের কাছে সে আপডেট রয়েছে। জ্যোতির্ময়, দেখো, শিয়ালদা কোর্টের রায়ের আগেই করুণা নন্দী তিনি নির্যাতিতার পরিবারের তরফে সুপ্রিম কোর্টে পিটিশন ফাইল করেছিলেন এবং যে পিটিশনের মূল বক্তব্য ছিল যে সিবিআই তদন্ত যেভাবে হচ্ছে সেই সিবিআই তদন্তের ধরন নিয়ে তাদের প্রশ্ন রয়েছে, তদন্ত যথাযোগ্য নয় এবং শুধুমাত্র সঞ্জয় রায় নয়, আরও একাধিক ব্যক্তি জড়িত এবং তাদের মধ্যে অনেকে ক্ষমতায় রয়েছেন, তাদের বিরুদ্ধে সঠিকভাবে তদন্ত করতে হবে, ফলত সুপ্রিম কোর্ট এক্ষেত্রে হস্তক্ষেপ করুক। কিন্তু আজকে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে যেহেতু জাজমেন্টের আগেই অর্থাৎ শিয়ালদা কোর্টের রায়ের আগেই এই পিটিশন ফাইল করা হয়েছে, ফলত এই বিষয়টি এখন তারা শুনবেন না। এই অ্যাপ্লিকেশন প্রত্যাহার করার নির্দেশ দেন তিনি আইনজীবী করুণা নন্দীকে এবং তিনি বলেন যে যদি কোনো বক্তব্য থাকে তাহলে ফ্রেশ পিটিশন ফাইল করতে হবে। কেন এই পিটিশন প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হলো? তার কারণ বলা হচ্ছে যে হলফনামায় যে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে, পিটিশনে যে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে তার মধ্যে একাধিক বিষয় ডিবেটেবল, অর্থাৎ তা নিয়ে পরস্পর বিরোধী মন্তব্য দু তরফেই আসতে পারে এবং তা যথেষ্ট সেন্সিটিভ। তা নিয়ে যদি এখন শুনানি হয় তার যথেষ্ট ইমপ্লিকেশন থাকবে, অর্থাৎ তার ফলশ্রুতি যথেষ্ট দীর্ঘমেয়াদী হতে পারে। এবং ঠিক সেই সময় সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন যে যদি সিবিআই তদন্ত নিয়ে আপত্তি তোলা হয়, অর্থাৎ যে পিটিশন ফাইল করা হয়েছে তা নিয়ে যদি দীর্ঘ শুনানি হয়, তাহলে কোথাও যিনি অভিযুক্ত এক্ষেত্রে সঞ্জয় রায় তিনি কোথাও পরোক্ষে সুবিধা পেয়ে যাবেন এবং তার ভিত্তিতেই প্রধান বিচারপতি নির্দেশ দেন যে পিটিশন উইথড্র করা হোক এবং নতুন করে আবারও করুণা নন্দী তিনি পিটিশন ফাইল করবেন, তিনি তা মেনশন করবেন এবং তারপরে প্রধান বিচারপতি তিনি ঠিক সময় আবারও নতুন করে ডেট দেবেন। অর্থাৎ এখনই সিবিআই তদন্ত নিয়ে কোনো রকম হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট, আবারও নতুন করে করুণা নন্দীকে পিটিশন ফাইল করতে হবে। বেশ, ধন্যবাদ জ্যোতির্ময়। পাশাপাশি আরও একটা বড় আপডেট, এখনো পর্যন্ত যেটুকু জানতে পারছি আমরা, ফেব্রুয়ারির শেষে তৃণমূল কংগ্রেসের বড় রদবদলের সম্ভাবনা এবং সেক্ষেত্রে একাধিক মুখ বদলাবে জেলায় জানতে পারা যাচ্ছে এবং তৃণমূল সুপ্রিমো নিজে তা ঘোষণা করবেন। দলে কারোর ফেরার কিছু কানাঘুষো শুনতে পাওয়া যাচ্ছে। আমার সহকর্মী সৌরভ গুহ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সৌরভ, এই বড়সড় রদবদলের আগে আগাম এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, রদবদল সরস্বতী পূজার পর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ব্লক এবং জেলা স্তরের রদবদল ঘটাবেন, এটা মুর্শিদাবাদের সভা শেষে তিনি বিধায়কদের সঙ্গে যখন আলাপচারিতা করছিলেন সেখানে তিনি জানিয়েছিলেন। যতদূর জানা যাচ্ছে যে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে নেতাজি ইন্ডোরে একটি বড়সড় সাংগঠনিক সভাও ডাকা হচ্ছে। এখনো পর্যন্ত তারিখ চূড়ান্ত নয়, কিন্তু ডাকা হচ্ছে। সব মিলিয়ে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে প্রায় 16 থেকে 17 জন সভাপতি, সাংগঠনিক জেলা সভাপতির রদবদল করতে পারেন এবং এই রদবদলের ঘোষণাটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ই করবেন, যাতে এ নিয়ে নবীন প্রবীণ কোনো দ্বন্দ্বের অবকাশ না থাকে। সামগ্রিকভাবে অনেকগুলো প্রশ্ন উঠছে যে তৃণমূল কংগ্রেসে এই মুহূর্তে প্রবীণের প্রাধান্য, ওল্ড ব্রিগেডের প্রাধান্য আমরা দেখেছি জাতীয় কর্মসমিতির বৈঠকে কালীঘাটে। সেক্ষেত্রে যে জ্যোতিপ্রিয় মল্লিক গুরুত্বপূর্ণ নেতা, জেল থেকে এখন জেল মুক্তির পর বাইরে, তিনি কি দলে জাতীয় কর্মসমিতির বৈঠকে জায়গা পাবেন? এটা নিয়ে আলোচনা চলছে। অনেকে বলছেন অবশ্যই পেতে পারেন। পাশাপাশি বিভিন্ন জেলায় কি অবজারভার পদ ফিরে আসবে? যে রাজ্যের যে শীর্ষ নেতারা, সেই শীর্ষ নেতারা কি নেতাদের মধ্যে কি জেলার দায়িত্ব বন্টন করে দিতে পারেন মুখ্যমন্ত্রী? এগুলো নিয়ে কিন্তু জল্পনা চলছে। তবে রদবদল হবে এবং তা ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 16 থেকে 17টি সাংগঠনিক জেলায় মুখ বদল হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার মাধ্যমে, এমনটাই জানাচ্ছে তৃণমূল সূত্র। ঠিকই, সূত্র মারফত তুমি যা জানালে বা যা জানা যাচ্ছে তুমি বললে ঠিকই, কিন্তু এই সূত্রর আগেও কিছু বিতর্ক তো এক্সিস্ট করে, সেরকম একটা বিতর্ক কিছুটা হলেও উস্কে দিয়েছেন তারা, কারণ দলে ওই আদি নব্য দ্বন্দ্ব, কার লিস্টকে অ্যাপ্রুভ করবে সেই নিয়ে নানাবিধ সময় নানা রকম প্রশ্ন উঠে এসেছে।
কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র তিনি মুখ খুলেছেন, ফলে বিতর্ক সেক্ষেত্রে প্রকাশ্যে এসেছে। তার কারণ দলের এই রদবদলের আগে তার একটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য আলোচনায় এসেছে যে 27শে ফেব্রুয়ারি তৃণমূলের মেগা সাংগঠনিক বৈঠকের দিন চূড়ান্ত হয়েছে, এমনটা সূত্রের খবর। নেতাজি ইন্ডোরে মেগা বৈঠকের রদবদল নিয়ে আলোচনা হবে বলে এখনো পর্যন্ত সূত্র মারফত কিছুটা হলে জানা যাচ্ছে। জল্পনা তুঙ্গে কথার বলার অপেক্ষা রাখে না। TV9 বাংলাকে নিয়ে কামারহাটির বিধায়ক কি বলেছেন, মানে যেটা নিয়ে বিতর্কের কথা আমি বললাম, একবার তার মুখ থেকে শুনুন। যে একটা সুন্দর করে পুনর্গঠন হোক, যোগ্যরা তাতে জায়গা পাক, এবং একটা মানে ময়লা ছাড়া একটা ধবধবে সাদা পরিষ্কার তৃণমূল কংগ্রেস হোক, যার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে সবাই মাথা তুলে বলতে পারে। মানে এখন কি ময়লা রয়েছে তৃণমূলে? না, ময়লা রাস্তায় আছে। 22 ক্যারেটে গয়না হয়, 24 ক্যারেটে হয় না, খাদ মেশাতে হয়। তেমনি প্রবীণদের একেবারে বাদ দিয়ে দিলে সেটা খটাখট মারামারি লেগে যাবে। রাস্তায় ময়লা রয়েছে, এই ধুলোগুলো উঠছে না, রাস্তায় ময়লা রয়েছে, ময়লাগুলো সব করে না। উই ওয়ান্ট আ ক্লিন কর্পোরেট ঝকঝকে তৃণমূল।